এটা হচ্ছে আইএস টুর কনসেপ্ট। আমাদের বইয়ে এটা ঠিকমতো আসছে কিনা জানি না, কিন্তু পরীক্ষায় আসে। আইএস টু বলছে যে ইনভেন্টরির যে কস্টটা আমি আমার ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ড বা আমার ব্যালেন্স শিটে যে আমার ইনভেন্টরি থাকে র মেটেরিয়ালস ফিনিশ গুডস, সেখানে যে কস্টটা দেখাবো সেটা কোন কস্টটাকে দেখাবো। আইএস টু হচ্ছে ইনভেন্টরিজ নিয়ে কথা বলে। এখানে বলছে যে ইনভেন্টরির যে কস্টটা শো করবো সেটা হবে হচ্ছে কস্ট আর মার্কেট ভ্যালু দুইটার মধ্যে যেটা লোয়ার সেটা। কস্টটা কি? কস্টটা হলো যে এই যে এখানে এই মেথড গুলা যে কোনো একটা ফলো করে যে কস্টটা আসলো, এই যেখানে 1,00,000 এটা এই কস্ট অথবা মার্কেট ভ্যালু দুটোর মধ্যে যেটা কম সেটাকে আমি ইনভেন্টরি ভ্যালু হিসেবে দেখাবো। তাহলে ইনভেন্টরি কস্টে কি থাকে এটা বুঝতে হবে। ইনভেন্টরি কস্টে থাকে হচ্ছে ইনভেন্টরি কেনার জন্য, ইনভেন্টরিটা আমার গোডাউনে আমার ওয়্যারহাউসে আনার জন্য ডিরেক্টলি যে কস্ট গুলো আমি ইনকার করি, খরচ করি, সেই সব কস্ট, মানে আমার গোডাউনে বা আমার ওয়্যারহাউসে ইনভেন্টরিটা আনা এবং আমার ব্যবহারের জন্য উপযোগী করে তোলার জন্য যদি কোনো খরচ থাকে পারচেস প্রাইসের সাথে, সেই সবগুলা মিলেই আমার ইনভেন্টরি কস্টটা হয়। এর ভিতরে কি থাকে? পারচেস প্রাইস, ইম্পোর্ট ডিউটিস, ট্রান্সপোর্টেশন কস্ট এন্ড আদার ডিরেক্ট কস্ট যদি ইনভেন্টরির সাথে রিলেটেড হয়। ঠিক আছে, এখানে আমরা আর ডিপলি যাওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে এত ডিপ জিনিস আসবে না। তো তারপরেও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ইম্পোর্ট ডিউটিস, দেন আপনার ভ্যাট ট্যাক্স যদি থাকে কোনো সময় কোশ্চেন, তাহলে সেটাকে দেখতে হবে যে যদি এখানে লিখি ধরেন ভ্যাট বা ডিউটি, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে রিবেট আর একটা হচ্ছে নট রিবেটেবল। তার মানে আমি একটা পণ্য 10,000 টাকা দিয়ে কিনলে আমি তর্কের খাতিরে ধরলাম আমাকে 150 টাকা ভ্যাট দিতে হবে। এখন ভ্যাট বা ডিউটি ড্রব্যাকের মেকানিজমটা কি, যে আমি যে টাকাটা ভ্যাট দিলাম বা যে টাকাটা ট্যাক্স দিলাম সেটা আমার আবার পরে যখন আমি ফাইনাল ভ্যাটটা দিব তখন আমি যেটা পে করছি সেটা আমার ব্যাক নেওয়ার সুযোগ আছে, মানে ফেরত নিতে পারবো। তো যদি আমি ফেরত নিতে পারি ওই ভ্যাট বা ডিউটির টাকাটা, ট্যাক্সটা, মানে রিবেট নিতে পারি, তাহলে ওইটা আমার পারচেজ প্রাইসে আসবে না। আর যদি সে টাকাটা আমি রিবেট না নিতে পারি, মানে অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে ওই টাকাটা আমার পারচেজ প্রাইসে অ্যাড হবে, সেই ভ্যাট ট্যাক্সের টাকাটা বা ডিউটির টাকাটা। এই কনসেপ্টটা মনে রাখেন, আমাদের এই লেভেলের কোশ্চেনে মনে হয় না আসবে। এটা আপনার আইফা বা কস্ট অ্যাকাউন্টিং, হ্যাঁ, সেসব জায়গায় হয়তো আসতে পারে। তাহলে আমরা কস্ট পেলাম এখান থেকে। দেন হচ্ছে মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুটা কি? আইএস টু বলতেছে যে মার্কেট ভ্যালু হচ্ছে আমি যদি আমার একটা ইনভেন্টরি থাকে সেটা যদি আমি মার্কেটে বিক্রি করতে যাই, সেটা বিক্রি করতে গেলে আমি যে টাকা পাবো, অনেক সময় দেখা যায় যে ইনভেন্টরি হয়তো একটু ড্যামেজ থাকে বা ইনভেন্টরি হয়তো 70% কমপ্লিট থাকে, তাহলে ইনভেন্টরিটা বিক্রি করতে গেলে আমি ধরলাম যে আমি 100 টাকা পাবো। ঠিক আছে, 100 টাকা পাবো। তো ইনভেন্টরিটা যে অবস্থায় আছে এটাকে বিক্রি করতে গেলে কিছু সেলিং কস্ট বা অন্য কোনো কস্ট আমাকে ইনকার হইতে পারে। ধরেন ইনভেন্টরিটা সেমি ফিনিশড আছে, তো সেগুলা করতে গিয়ে বা মার্কেটিং করতে গিয়ে আমার 20 টাকা খরচ হবে। তাহলে এই সেলিং প্রাইস থেকে এই যে খরচটা এটা বাদ দিলে 80 টাকা থাকে। তাহলে 80 টাকা হচ্ছে আমার মার্কেট ভ্যালু। ঠিক আছে, এক্সাম্পলটা, পাশের এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে। তো আমরা আগে থিওরিটা বুঝি। আইএস টু এর ভাষায় মার্কেট ভ্যালু হচ্ছে, মার্কেট ভ্যালু আরেকটা নাম হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু বা এনআরভি। এটাকে এনআরভি বলে। নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে মার্কেট ভ্যালু আরেকটা নাম। এনআরভিটা কি? এটা হচ্ছে এস্টিমেটেড সেলিং প্রাইস, মানে আমি যে দামে বিক্রি করতে পারবো, যেহেতু আমি এখন বিক্রি করিনি, আমি জানি না কত দামে বেচতে পারবো, তো আমার বেস্ট এস্টিমেশন, এস্টিমেটেড সেলিং প্রাইস থেকে বাদ দিব হচ্ছে এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন এন্ড এস্টিমেটেড কস্ট নেসেসারি টু মেক দি সেল। তার মানে সেল করতে হলে কোনো একটা অ্যাড দিতে হবে বা কিছু মার্কেটিং করতে হবে বা কিছু করতে হবে সেইটা। আর প্রোডাক্টটা যদি সেমি ফিনিশ থাকে সেটাকে একটু কমপ্লিট করে বা মডিফাই করতে যে খরচটা হবে সেই খরচটা বাদ দিয়ে দিতে হবে যে টাকা দিয়ে বিক্রি করবো সেই টাকা থেকে। তাহলে আইএস টু বলতেছে যে ইনভেন্টরির যে কস্ট আর মার্কেট ভ্যালু বা এনআরভি, এটার ভিতর যেটা লোয়েস্ট সেটাকে নিতে হবে। তার মানে ইনভেন্টরি শুড বি ভ্যালুড এট দি লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু। তার মানে নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি ইনভেন্টরির কস্ট থেকে কম হয় তাহলে নেট রিয়েলাইজেবল ভ্যালুতেই ইনভেন্টরি শো করতে হবে। আর যতটুকু কম হবে সেটাকে আমার সেই ভ্যালুটাকে ইনভেন্টরি থেকে কমাই দিতে হবে। ধরেন আমরা যদি উপরে খেয়াল করি,
ইনভেন্টরি ভ্যালু হচ্ছে 100 টাকা, কিন্তু নেট রিয়েলাইজেবল ভ্যালু বা মার্কেট ভ্যালু হচ্ছে 90 টাকা। তাহলে আমি আমার ইনভেন্টরি কত টাকায় ভ্যালু করব? 90 টাকায় ভ্যালু করব। কিন্তু আমার সিস্টেমে বা ব্যালেন্স শিটে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো ইনভেন্টরি হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা থেকে আমাকে 10 টাকা কমাই দিতে হবে, কমাই দিয়ে এটাকে 90 টাকা বানাইতে হবে। তাহলে 10 টাকা দিয়ে কমাবো, এটার জন্য তাহলে আমাকে একটা জার্নাল দিতে হবে। আবার যদি এরকম হয়, এখানে তো এই সিচুয়েশনটা আসবে না, মানে কি বল, আনইউজুয়াল সিচুয়েশন আসতে পারে যে আমি এটাকে ধরেন 90 টাকা করলাম, এর পরের বছর এটা ধরেন কোনো কারণে বা কোনো একটা ভ্যালু এটা আপনার ধরেন বেড়ে গেছে, বেড়ে 110 টাকা হয়ে গেছে, তাহলে 20 টাকা বাড়াইতে হবে আবার। তখন আমাকে পজিটিভ ইন্টু দিতে হবে, ইনভেন্টরি ভ্যালুটা বাড়াই দিতে হবে। এটা আমরা আমাদের জার্নাল ডেমনস্ট্রেশন আছে, কিন্তু দেখলে ক্লিয়ার হবে। তো নিচের যে কোশ্চেনটা, এটা এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসছে, ঠিক আছে, আইসিএম এর। এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা যেহেতু আমাদের বইয়ে বা এভাবে নাই, মাঝে মাঝে চলে আসে, খুব সহজ, কিন্তু আমরা না জানার কারণে পারি। এখানে বলছে যে, এখানে হচ্ছে কি চাইছে, এখানে চাচ্ছে হচ্ছে যে ইনভেন্টরিটা কস্টটা কত হবে, মানে কততে এই ভ্যালুয়েশনটা, ইনভেন্টরির ভ্যালুটা কত হবে। তো সিনারিও দিচ্ছে দুইটা ইনভেন্টরি, একটা হচ্ছে 1A আর একটা হচ্ছে আইটেম বি। তো প্রথমে দিচ্ছে কস্ট, দেন রিপ্লেসমেন্ট ভ্যালু, এস্টিমেটেড সেলিং প্রাইস, কস্ট অফ কমপ্লিশন, কস্ট টু সেল, এস্টিমেটেড নরমাল প্রফিট। তো এইটার ভ্যালুটা ডাব্লিউআইপি ধরে যদি ওয়ার্কিং প্রসেস, এইটার ভ্যালু আইএস2 অনুযায়ী কত হবে, মানে এ এর জন্য কত দেখাবো, বি এর জন্য কত দেখাবো। তাহলে আমরা আইএস2 অনুযায়ী জানি আমাদেরকে কস্ট অফ ইনভেন্টরি এবং মার্কেট ভ্যালু দুইটার কম্পারিজন করতে হবে। তো কস্ট তো আমার ডিরেক্টলি বলা আছে 300 800, তো আমি বসালাম 300 800। কারো মাইক ওপেন হয়ে যাচ্ছে, একটু দেখেন। গেল। দেন ক্যালকুলেট করতে হবে হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু বা মার্কেট ভ্যালু। এটার জন্য ফর্মুলা কি ছিল? প্রথমে হচ্ছে এস্টিমেটেড সেলিং প্রাইস এ, এখান থেকে মাইনাস হবে কস্ট অফ কমপ্লিশন বি, সেখান থেকে মাইনাস হবে কস্ট টু সেল। তার মানে যদি এর জন্য দেখি, এর জন্য কি হবে, 800 মাইনাস কমপ্লিট করতে 250 টাকা লাগবে, মাইনাস কস্ট টু সেল 50 টাকা, তাহলে ভ্যালুটা হচ্ছে 500 টাকা। তাহলে এই যে আমরা এখানে বসাইছি এ বি, 800 250 বাদ কস্ট টু সেল 50 টাকা বাদ, তাহলে এটার ভ্যালু আসছে 500 টাকা এর জন্য। আর বি এর জন্য কত আসছে, 750 টাকা। তাহলে কোন কস্টটা শো করবো, কম্পেয়ার করি। এর জন্য কস্ট 300, এনআরভি 500, তাহলে 300 নিব কমটা। আর বি এর জন্য কি হয়েছে, কস্ট হচ্ছে 800 টাকা আর এনআরভি হচ্ছে 750 টাকা। যেহেতু আমার এখানে 750 টাকা এনআরভি কম, তাহলে আমি এই কমটাকে আমার কস্ট হিসেবে ধরবো। যদিও আমার পারচেস কস্ট বা ক্যালকুলেশন করে 800 টাকা আসছে, কিন্তু এনআরভি যেহেতু 750 টাকা, সেই জন্য আমি 750 টাকায় আমার কস্টিংয়ে ধরবো। বাকি 50 টাকা আমি 800 টাকা থেকে বাদ দিয়ে একটা জার্নাল দিয়ে দিব। এইটা হচ্ছে আইএস2 অনুযায়ী। আইসিএমইর পরীক্ষা যেহেতু কোনো কিছু ঠিক থাকে না, সেজন্য ইউএস গ্যাপ আমাদের দেশে যেহেতু অ্যাপ্লিকেবল না, তারপরেও কোশ্চেন চলে আসতে পারে। ইউএস গ্যাপ যদি হয়, কারণ এখানে যে জিনিসটা দিছে সেটা ইউএস গ্যাপের কিছু তথ্য এখানে আছে, ঠিক আছে। আমরা যখন কোশ্চেন সলভ করবো, আমরা যদি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকি, তাহলে কিন্তু আমাদের অনেক টাইম সেভ হবে। কিভাবে? এখানে বের করতে বলছে আইএস2 অনুযায়ী। তো আইএস2 অনুযায়ী আমার কস্ট বের করতে হলে আমার লাগে প্রোডাক্টের অ্যাকচুয়াল কস্ট কত, সেলিং প্রাইস কত, কমপ্লিট করতে কোনো কস্ট আছে কিনা সেইটা, আর কস্ট টু সেল, সেল করার জন্য কস্ট কত লাগবে। কিন্তু এস্টিমেটেড নর্মাল প্রফিট আমার লাগবে না আইএস2 অনুযায়ী ভ্যালুয়েশন করতে, রিপ্লেসমেন্ট ভ্যালুও লাগবে না। তাহলে এগুলো আমি আগেই স্কিপ করে যাবো। যদি ইউএস গ্যাপ অনুযায়ী বলে, যদি কিছু না বলে, তাহলে আমি আইএস2 দিয়ে করবো, বা আমি লিখে দিব, ঠিক আছে, অ্যাজ পার আইএস2 দি ফলোইং অ্যান্সার হ্যাজ বিন গিভেন। আর যদি স্পেসিফিক বলা থাকে আন্ডার ইউএস গ্যাপ অ্যান্ড আইএফআরএস, তাহলে ইউএস গ্যাপটা অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আপনার জানা ভালো। ইউএস গ্যাপে 3টা ভ্যালুর পরীক্ষা উপর। কি ওই আইএফআরএস মেথডে আসছিল না আইএস মেথডে আসছিল? সেটা আমি খেয়াল করি না কিভাবে আসে। আচ্ছা।
মানে আমার মনে না, আমি আমি স্লাইডটা বানিয়েছি হচ্ছে আপনার আজকে থেকে 1.5 মাস আগে। ঠিক তো আছে। সেই জন্য আমি শিওর না, আমি ভুলে গেছি। তো এখন ইউএস গ্যাপেও সেম কথা বলে, ঠিক আছে। এলসিএম, কোশ্চেনে এলসিএম রুল লেখা থাকতে পারে। এলসিএম মানে হচ্ছে লোয়ার অফ কস্ট অর মার্কেট। ইউএস গ্যাপও সেম কথা বলে, কিন্তু আইএফআরএস যেমন বলে যে মার্কেট হচ্ছে এই ক্যালকুলেশনটা, এখানে যে ক্যালকুলেশনটা করলাম এটা হচ্ছে এনআরভি ক্যালকুলেশন করার, মানে মার্কেট ভ্যালু ক্যালকুলেশন করার জন্য শুধু এইটাই ফলো করবো, আর কিছু না। কিন্তু ইউএস গ্যাপ বলে না, মার্কেট ভ্যালু বের করতে হলে আমাকে তিনটা জিনিস কম্পেয়ার করতে হবে: রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং ভ্যালু যেটা হচ্ছে এনআরভি, মানে আইএফআরএস এর ভাষায় যেটা হচ্ছে এনআরভি, এটাও ইউএস গ্যাপে ক্যালকুলেট করতে হবে। আরেকটা ক্যালকুলেট করতে হবে ফ্লোর ভ্যালু। তার মানে ইউএস গ্যাপে তিনটা জিনিস ক্যালকুলেট করতে হবে, করে তিনটার ভিতর যেটা হলো মিডিয়াম, মানে আপনার কি বলে মিড ভ্যালু, যেটা হচ্ছে মিড ভ্যালু, সেই ভ্যালুটা নিতে হবে মার্কেট ভ্যালু হিসেবে। আর কস্ট তো প্রথমে কস্ট, যেহেতু সব অঙ্ক একই এআরবি, তো কস্ট তো 300 আর 800 সেম। দেন এই জায়গায় হইতেছে ইউএস গ্যাপের আসল খেলা। এখানে তাহলে তিনটা জিনিস ক্যালকুলেট করতে হবে: ওয়ান রিপ্লেসমেন্ট কস্ট, টু হচ্ছে এনআরভি যেটা আমরা আইএসও ক্যালকুলেট করছি, আরেকটা হচ্ছে আমার ফ্লোর। তো রিপ্লেসমেন্ট কস্ট বলা আছে 400 টাকা 500 টাকা। এই যেখানে রিপ্লেসমেন্ট কস্টটা মানে কি? রিপ্লেসমেন্ট কস্টটা মানে হচ্ছে যে এই ইনভেন্টরিটা যদি এখন আমাকে কিনতে হয়, মানে ইনভেন্টরিটা আমি ইউজ করে ফেলছি, আমাকে ইনভেন্টরি রিপ্লেস করে আরেকটা ইনভেন্টরি কিনে আনতে হবে, তাহলে মার্কেটে এখন দাম কত, মার্কেটে কত টাকা দিয়ে কিনতে পারবো, এটা হলো রিপ্লেসমেন্ট কস্ট, ঠিক আছে। বা একটা ইনভেন্টরি আমার কাছে আছে হচ্ছে একদম আপনার কি বলে, মানে বেসিক্যালি এইটাই বোঝায় ইনভেন্টরি কস্ট। দেন হচ্ছে এনআরভি ক্যালকুলেশন আমরা অলরেডি দেখে আসছি। সেলিং প্রাইস থেকে কস্ট অফ কমপ্লিশন এন্ড কস্ট অফ সেল বাদ দিলে 500 750 যেটা আছে সেটাই। আরেকটা হচ্ছে ফ্লোরটা হইতেছে হইলো এনআরভি থেকে নর্মাল প্রফিট বাদ দিব। তো এনআরভি আমার কত আসছে 500 700, এখান থেকে এখানে দেখেন একটা অপশন দিয়ে রাখছি নর্মাল। তাহলে এখানে যে 500 আসছে, 500 থেকে 150 বাদ দিই, আবার এখানে 750 আসছে, 750 থেকে 200 বাদ দিই। এই বাদগুলা দিলে আমার ফ্লোরে আসবে হচ্ছে 350 এ এর জন্য, আর বি এর জন্য আসবে 550। তাহলে এখন আমি মার্কেট ভ্যালু কোনটা নিব? এখানে বলা আছে আন্ডার গ্যাপ মার্কেট ভ্যালু ইজ দি রিপ্লেসমেন্ট কস্ট, মানে ইউজুয়ালি রিপ্লেসমেন্ট কস্টটাই গ্যাপে মার্কেট ভ্যালু। কিন্তু কিন্তু এখানে যেটা বলছে সেটা হলো যে ইট শুড নট এক্সিড এনআরভি and should not be less than NRV মাইনাস নর্মাল প্রফিট মার্জিন। তার মানে যদি রিপ্লেসমেন্ট কস্টটাকে আমি সংক্ষেপে লিখি, এখানে রিপ্লেসমেন্ট কস্টটা শুড নট এক্সিড এনআরভি, তাহলে এটা এনআরভি থেকে বেশি হতে পারবে না, ছোট হবে। তাহলে আইদার এনআরভি সমান এনআরভি হবে, এবং শুড নট বি লেস দেন ফ্লোর। তাহলে যদি এখানে ফ্লোর দিই তাহলে সিনারিওটা এরকম হবে, ঠিক আছে। তাহলে ফ্লোর আমাদেরকে সিলিং আর ফ্লোর মনে রাখতে হবে, যে ফ্লোর হচ্ছে এনআরভি নেট রিলিজেবল ভ্যালু থেকে নরমাল প্রফিট বাদ দিব, আর এনআরভি যে ক্যালকুলেশনটা আইএফআরএস এ করি সেটারই গ্যাপের নাম হচ্ছে সিলিং। তাহলে যদি এখানে দেখি আমার রিপ্লেসমেন্ট কস্ট আসছে 400 টাকা প্রোডাক্ট এর জন্য, সিলিং আসছে 500, আর আমার ফ্লোর আসছে 350। তাহলে মিডলটা নিব 400, রিপ্লেসমেন্ট কস্ট এনআরবি থেকে বেশি হতে পারবে না, বেশি না এনআরবি থেকে কম আছে, তাহলে ঠিক আছে। আবার এই কস্টটা এটা থেকে ছোট হতে পারবে না ফ্লোর থেকে, এই কন্ডিশনে মিট করলো, তাহলে এই 400 টাকাটা নিব হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। এরপরেরটা দেখি বি এর জন্য কি বলছে, রিপ্লেসমেন্ট কস্ট 500 টাকা, এনআরবি হচ্ছে 750 টাকা। তাহলে বলছে কি এনআরবি বা সিলিং থেকে রিপ্লেসমেন্ট কস্ট কম হবে, তাহলে প্রথম কন্ডিশনটা পাস করছে। সেকেন্ড কন্ডিশনে কি বলছে, যে রিপ্লেসমেন্ট কস্টটা অবশ্যই ফ্লোর থেকে ছোট হতে পারবে না। তো যেহেতু ফ্লোর থেকে ছোট, ফ্লোর কিন্তু 550 কিন্তু এটা 500, তাহলে সেকেন্ড কন্ডিশন মিট করা নেই। তাহলে আমার কস্টিংটা আসবে হচ্ছে ফ্লোরের যে প্রাইস সেটা। তাহলে এটাকে সামারি করলে বলা যায় যে এই তিনটার ভিতর যেটা
মিড 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 ভ্যালু মানে মাঝখানে আছে সেটাই আসবে। তাহলে মার্কেট ভ্যালু পেলাম 400 আর 550। এখন ওই যে ওই রুলটা অ্যাপ্লাই হবে আইএস এর মতোই, এলসিএম, লোয়ার অফ কস্ট এন্ড মার্কেট। তো কস্ট ছিল 300, এখানে আছে 400, তাহলে 300টা হবে। আবার এখানে আছে 800 টাকা কস্ট, কিন্তু মার্কেট ভ্যালু আমরা ডিটারমাইন করলাম ক্যালকুলেশন করে 550 টাকা। তাহলে আমার 550 টাকায় আমার ইনভেন্টরিতে হিট করবে।